আসসালামু আলাইকুম প্রিয় দর্শক, মূল্যমন্ত্রী আলোচনায় আপনাদের সকলকে আমন্ত্রণ জানাচ্ছি। বাংলাদেশের সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনার ডিসেম্বরে দেশে ফেরার ঘোষণা দেওয়ার পর নানান ধরনের আলোচনা হচ্ছে। সে আলোচনার একটি বিষয় হলো, যদিও অনেক যদি এবং কিন্তুর উপর শেখ হাসিনার ফেরার বিষয়টি নির্ভর করছে, তারপরও তিনি যদি ফেরেন তারপর কি হবে? শেখ হাসিনা যদি ফিরেন তিনি কি গ্রেপ্তার হবেন? তাকে কি জেলে যেতে হবে? তিনি কি জামিন পাবেন? এমন নানান প্রশ্ন, নানান আলোচনা উঠে আসছে। বাংলাদেশের সাবেক এই প্রধানমন্ত্রীর বিরুদ্ধে 5টি মামলায় ইতিমধ্যে মৃত্যুদণ্ড সহ বিভিন্ন মেয়াদে শাস্তি দেওয়া হয়েছে। এছাড়া তার বিরুদ্ধে 650-রও বেশি মামলা আছে। আইসিটির চিফ প্রসিকিউটর এবং পররাষ্ট্র প্রতিমন্ত্রী বলেছেন, শেখ হাসিনা ফিরলে তাকে গ্রেপ্তার করা হবে। কিন্তু বাংলাদেশের স্বরাষ্ট্র ও আইন মন্ত্রণালয়ের একাধিক সূত্র বলছে, মৃত্যুদণ্ড থাকা সত্ত্বেও নির্দিষ্ট আইনের বিধান অনুসারে শেখ হাসিনা ফিরলে গ্রেপ্তার নাও হতে পারেন, এমনকি তার জামিনেরও কোনো দরকার হবে না। প্রশ্ন হলো, ফাঁসির দণ্ডপ্রাপ্ত আসামি জামিন না চেয়েও কিভাবে কারাগারের বাইরে থাকবেন? সংশ্লিষ্ট সূত্রগুলো বলছে, শেখ হাসিনার জন্য আইনের এই ফাঁকটি দেখিয়ে দিয়ে গেছে ইউনূসের সরকার। বাংলাদেশের স্বাধীনতা যুদ্ধে গণহত্যার অভিযোগে ফাঁসির দণ্ডপ্রাপ্ত জামাত নেতা আবুল কালাম আজাদ, যিনি বাচ্চু রাজাকার নামে প্রসিদ্ধ, পলাতক থাকা অবস্থায় তার ফাঁসির রায় হয়েছিল 2013 সালে। স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের সূত্রে জানা গেছে, পলাতক থাকা অবস্থায় বাচ্চু রাজাকার 2025 সালে সাজা স্থগিতের জন্য স্বরাষ্ট্র মন্ত্রণালয়ে আবেদন করেছিলেন। তার আবেদনের প্রেক্ষিতে তৎকালীন অন্তর্বর্তীকালীন সরকারের স্বরাষ্ট্র মন্ত্রণালয় 2025 সালের 22 অক্টোবর তার শাস্তি 1 বছরের জন্য স্থগিত করে একটি সুনির্দিষ্ট প্রজ্ঞাপন জারি করেছিল। এমনকি 2026 সালের 21শে জানুয়ারি আবুল কালাম আজাদ দীর্ঘ 13 বছরের পলাতক জীবনের অবসান ঘটিয়ে আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালে আত্মসমর্পণ করে জামিনও চাননি। তারপরও তাকে এক মুহূর্তের জন্য জেলে যেতে হয়নি। স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের কর্মকর্তারা বলছেন, সংবিধানের 49 অনুচ্ছেদ অনুসারে রাষ্ট্রপতি এবং ফৌজদারি কার্যবিধির 401 ও 402 ধারা অনুসারে সরকার যে কারো যে কোনো ধরনের শাস্তি স্থগিত করতে পারে, যেটি ঘটেছিল বাচ্চু রাজাকারের ক্ষেত্রে। মৃত্যুদণ্ড ও যাবজ্জীবন প্রাপ্ত 3 জন আসামির শাস্তি চূড়ান্ত আপিলে বাতিল হওয়ার পর তারা যে এখন সংসদ সদস্য, সে নজিরও বাংলাদেশে আছে। সংশ্লিষ্ট কর্মকর্তারা বলছেন, রাষ্ট্রপতির আদেশ কিংবা সরকারের সিদ্ধান্তের অর্থ হলো শীর্ষ মহলে রাজনৈতিক সমঝোতা। প্রশ্ন হলো, শেখ হাসিনার ক্ষেত্রে কি কোনো রাজনৈতিক সমঝোতা হবে? বিস্তারিত জানতে চলুন যাওয়া যাক বিশ্লেষণে। আন্তর্জাতিক বার্তা সংস্থা রয়টার্সকে বাংলাদেশের সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনা বলেছেন, তিনি ডিসেম্বরে দলের সিনিয়র নেতাদের নিয়ে বাংলাদেশে ফিরে আদালতে আত্মসমর্পণ করবেন। তার এমন বক্তব্যের পর সরকার থেকে শুরু করে রাজনৈতিক মহলে ব্যাপক শোরগোল পড়ে গেছে। আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালের চিফ প্রসিকিউটর আমিনুল ইসলাম 12 জুলাই বলেছিলেন, শেখ হাসিনার বিরুদ্ধে ফাঁসির দণ্ড থাকায় এবং আইনের বিধান অনুযায়ী আপিলের জন্য নির্ধারিত 30 দিন পার হয়ে যাওয়ায় তার পক্ষে নিজে নিজে ফিরে এসে আত্মসমর্পণের সুযোগ নেই। তাকে সরকার গ্রেপ্তার করবে। পররাষ্ট্র প্রতিমন্ত্রী শামা ওবায়দ বলেছেন, শেখ হাসিনা দেশে ফিরলে আত্মসমর্পণ করে জেলে যেতে হবে। 13 জুলাই পররাষ্ট্র মন্ত্রণালয়ের প্রতিমন্ত্রী সাংবাদিকদের বলেন, তিনি যদি আত্মসমর্পণ করেন তাহলে বাংলাদেশের আইন অনুযায়ী তার বিরুদ্ধে ব্যবস্থা হবে, তাকে জেলে যেতে হবে এবং সেই আইন নিজস্ব গতিতে চলবে। শেখ হাসিনা বিদেশে বাংলাদেশের কোনো কূটনৈতিক মিশনে আত্মসমর্পণ করতে পারেন কিনা সাংবাদিকদের এমন প্রশ্নের জবাবে প্রতিমন্ত্রী বলেন, কোথায় এবং কিভাবে একজন আসামি আত্মসমর্পণ করবেন সেটি তার নিজস্ব বিষয়, সেটি আমাদের ব্যাপার নাই। যেখানে আত্মসমর্পণ করুন না কেন, তাকে প্রথমে জেলে যেতে হবে। একজন দণ্ডপ্রাপ্ত ব্যক্তির বিবৃতির বিষয়ে সরকারের কোনো কিছু বিবেচনা করার নেই। তবে গত 2 দিন ধরে সরকার পক্ষের লোকজন শেখ হাসিনার গ্রেপ্তারের বিষয়ে বক্তব্য দিলেও স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের কর্মকর্তারা বলছেন ভিন্ন কথা। মন্ত্রণালয়ে বিষয়টি নিয়ে আলোচনা হয়েছে। স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের একটি সূত্র বলছে, মৃত্যুদণ্ডপ্রাপ্ত আসামি হওয়া সত্ত্বেও
সত্ত্বেও শেখ হাসিনা গ্রেপ্তার নাও হতে পারেন, এমনকি তাকে জামিনও চাইতে হবে না। ফাঁসির দণ্ডপ্রাপ্তকে কিভাবে জেলের বাইরে রাখতে হয় সেটির নজির ইউনূসের অন্তর্বর্তী সরকার তৈরি করে গিয়েছে। উদাহরণ হিসেবে মন্ত্রণালয়ের কর্মকর্তারা প্রথমে যুদ্ধাপরাধের দায়ে ফাঁসির দণ্ডপ্রাপ্ত জামাত নেতা আবুল কালাম আজাদের কথা তুলে ধরেছেন। 2009 সালে আওয়ামী লীগ ক্ষমতায় যাওয়ার পর 71 যুদ্ধাপরাধের বিচারের উদ্যোগ নেয়। সেই বিচার শুরুর পর প্রথম রায় 2013 সালের 21শে জানুয়ারি জামাত ইসলামের সাবেক রুকন আবুল কালাম আজাদকে মৃত্যুদণ্ড দেওয়া হয়। মুক্তিযুদ্ধের সময় ফরিদপুর ও পার্শ্ববর্তী অঞ্চলে আল বদর ও রাজাকার বাহিনীর অন্যতম শীর্ষ নেতা হিসেবে তার বিরুদ্ধে হত্যা, ধর্ষণ, অপহরণ, অগ্নিসংযোগ, লুণ্ঠনের অভিযোগ প্রমাণিত হওয়ার কথা জানিয়ে সেই রায় দেওয়া হয়েছিল। তার বিরুদ্ধে আনা 8টি অভিযোগের মধ্যে 7টিতে তিনি দোষী সাব্যস্ত হয়েছিলেন। এটি ছিল ট্রাইব্যুনালের বিচারিক কার্যক্রমের ইতিহাসে প্রথম রায় এবং একই সাথে প্রথম অনুপস্থিতিতে দেওয়া রায়। 2024 সালের আগস্ট মাসে শেখ হাসিনা সরকারের পতনের পর পরিবর্তিত রাজনৈতিক পরিস্থিতিতে দেশে না ফিরে তার শাস্তি স্থগিতের আবেদন করেন। স্বরাষ্ট্র মন্ত্রণালয় সূত্রে জানা গেছে 2025 সালের 8 জুলাই তিনি তার সাজা স্থগিতের জন্য স্বরাষ্ট্র মন্ত্রণালয়ে আবেদন করেছিলেন। তৎকালীন অন্তর্বর্তীকালীন সরকারের স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের কারা 2 শাখা 2025 সালের 22 অক্টোবর একটি সুনির্দিষ্ট প্রজ্ঞাপন জারি করে। এই প্রজ্ঞাপনে আবুল কালাম আজাদের ফাঁসির সাজা 1 বছরের জন্য স্থগিত করা হয়েছিল। প্রজ্ঞাপনের শর্ত ছিল তাকে অবিলম্বে ট্রাইব্যুনালে আত্মসমর্পণ করতে হবে এবং নির্ধারিত সময়ের মধ্যে সুপ্রিম কোর্টে আপিল দায়ের করতে হবে, যাতে তিনি কারাগারে না গিয়ে তার আইনি ডিফেন্স প্রস্তুত করতে পারেন। 2026 সালের 21শে জানুয়ারি আবুল কালাম আজাদ আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালে আত্মসমর্পণ করতে রাজি হন। ওই দিন আদালত বেশ চমকপ্রদ বক্তব্য দিয়েছিলেন। ওই দিনের দৈনিক প্রথম আলোর খবরে বলা হয়েছে, 1971 সালে মুক্তিযুদ্ধের সময় সংগঠিত মানবতা বিরোধী অপরাধের একটি মামলায় মৃত্যুদণ্ডে দণ্ডিত আবুল কালাম আজাদ ঠিক 13 বছর পর আত্মসমর্পণ করলে তিনি যেমন আছেন তেমন থাকার আদেশ দিয়েছেন আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল। এই আদেশের ফলে তাকে কারাগারে যেতে হচ্ছে না, তিনি মুক্তই থাকছেন। আবুল কালাম আজাদের আত্মসমর্পণের ঘটনার বর্ণনা দিতে গিয়ে প্রথম আলোর খবরে বলা হয়েছিল, ট্রাইব্যুনাল প্রথমে সাজাপ্রাপ্ত আসামি আবুল কালাম আজাদের আত্মসমর্পণ আবেদন মঞ্জুর করেন। তাকে প্রয়োজনীয় নথিপত্রের সত্যায়িত কপি সরবরাহ করা হবে বলেও জানানো হয়। একই সঙ্গে আসামিকে কারাগারে পাঠানোর আদেশ দেন বিচারক। তখন আসামি পক্ষের আইনজীবীরা বলেন, রাষ্ট্রপতির আদেশ ক্রমে স্বরাষ্ট্র মন্ত্রণালয় আসামির সাজা 1 বছরের জন্য স্থগিত করেছে। তখন ট্রাইব্যুনাল বলেন, সরকারের সাজা স্থগিত করার এখতিয়ার নেই, রাষ্ট্রপতি ও আপিল বিভাগ সাজা স্থগিত করতে পারেন। এরপর পুনরায় আদেশ দেন ট্রাইব্যুনাল। সেই আদেশে ট্রাইব্যুনাল বলেন, রাষ্ট্রপতির আদেশ অনুসারে স্বরাষ্ট্র মন্ত্রণালয় আবুল কালাম আজাদের সাজা 1 বছরের জন্য স্থগিত করেছে। এই অবস্থায় আসামিকে প্রয়োজনীয় কাগজপত্রের সত্যায়িত কপি সরবরাহ করা হবে। একই সঙ্গে যতক্ষণ না আপিল বিভাগ যথাযথ আদেশ দেন ততক্ষণ আবুল কালাম আজাদ যেমন আছেন তেমনই থাকবেন। এই শুনানির শেষের দিকে ট্রাইব্যুনাল স্পষ্টভাবে রুলিং দেন, এটি কোনো প্রচলিত জামিন নয় এবং আদালত কোনো জামিন দেয়নি। এটি মূলত সংবিধানের 49 অনুচ্ছেদের অধীনে রাষ্ট্রপতির ক্ষমতার প্রতি বিচার বিভাগের সম্মান প্রদর্শন। এরপর আবুল কালাম আজাদ কোনো পুলিশি হেফাজত ছাড়াই সশরীরে একটি ব্যক্তিগত গাড়িতে করে ট্রাইব্যুনাল ত্যাগ করেন। অবশ্য আসামিপক্ষের আইনজীবী মশিউর আলম তখন বলেছিলেন, তারা জামিন চাননি। স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের কর্মকর্তারা বলেছেন, আবুল কালাম আজাদের ক্ষেত্রে যে আইনি মেকানিজম বা পন্থায় ফাঁসির রায় স্থগিত করা হয়েছে তার মূলে আছে বাংলাদেশের সংবিধানের 49 অনুচ্ছেদ এবং ফৌজদারি কার্যবিধির 401 ও 402 ধারার ক্ষমতার সূক্ষ্ম ও কৌশলগত প্রয়োগ। বাংলাদেশের সংবিধানের 49 অনুচ্ছেদে রাষ্ট্রপতিকে যে কোনো আদালত, ট্রাইব্যুনাল বা অন্য কোনো কর্তৃপক্ষ প্রদত্ত যে কোনো সাজা মওকুফ, স্থগিত, হ্রাস বা পরিবর্তন করার একক এবং পরম ক্ষমতা দেওয়া হয়েছে। এই অনুচ্ছেদের অধীনে রাষ্ট্রপতির ক্ষমতা অত্যন্ত বিস্তৃত এবং এর উপর আদালতের কোনো সরাসরি আইনি একচ্ছত্র নিয়ন্ত্রণ বা জুডিশিয়াল রিভিউ সাধারণত খাটে না। আবার
ফৌজদারি কার্যবিধির 401 ও 402 ধারা অনুযায়ী সরকার কোনো শর্ত ছাড়া বা শর্ত সাপেক্ষে যে কোনো ব্যক্তির সাজা সাময়িকভাবে স্থগিত বা হ্রাস করতে পারে। 401 ধারার অধীনে স্বরাষ্ট্র মন্ত্রণালয় যদি কোনো ব্যক্তি সাজা স্থগিত করে প্রজ্ঞাপন জারি করে তবে তা আইনত বৈধ। স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের সূত্রগুলো বলছে, আবুল কালাম আজাদের ক্ষেত্রে বিষয়টি ছিল পুরোপুরি তখনকার সরকারের ইচ্ছে অনুযায়ী, কারণ 24-এর 5ই আগস্ট পর্যন্ত দণ্ডপ্রাপ্ত 38 জন যুদ্ধাপরাধী পলাতক ছিল। এর মধ্যে শুধু আজাদই ফেরত এসেছেন। আইন মন্ত্রণালয়ের একজন কর্মকর্তা বলছেন, সংবিধানের 49 অনুচ্ছেদে রাষ্ট্রপতিকে সাজা স্থগিতের ক্ষমতা দেওয়া হলেও 48-এর 3 অনুচ্ছেদ অনুযায়ী রাষ্ট্রপতি তার ক্ষমার ক্ষমতা প্রয়োগের ক্ষেত্রে প্রধানমন্ত্রী বা সংশ্লিষ্ট ক্যাবিনেটের সুপারিশের বাইরে গিয়ে স্বাধীনভাবে সিদ্ধান্ত নিতে পারেন না, যার অর্থ হলো মূলত সরকারের রাজনৈতিক সদিচ্ছা এবং নির্বাহী বিভাগের ইতিবাচক সুপারিশই রাষ্ট্রপতির এই বিশেষ ক্ষমতা প্রয়োগ করতে পারেন। স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের সূত্রগুলো বলছে, শেখ হাসিনা কিংবা অন্য যাদের বিরুদ্ধে আইসিটি এরই মধ্যে ফাঁসির রায় দিয়েছে তাদের ফেরা এবং ফেরার পর কি ব্যবস্থা গ্রহণ করা হবে এসব কিছু রাজনৈতিক সমঝোতার উপর নির্ভর করছে। সেক্ষেত্রে আবুল কালাম আজাদের কেসটি সরকারের জন্য সিদ্ধান্ত নেওয়ার ক্ষেত্রে ভালো একটি প্রেসিডেন্স হিসেবে কাজ করবে। যদি রাষ্ট্রপতি শেখ হাসিনার মৃত্যুদণ্ডের সাজা সাময়িকভাবে স্থগিত করার নির্দেশ দিয়ে প্রজ্ঞাপন জারি করেন, তবে দেশের কোনো আইন প্রয়োগকারী সংস্থা বা ট্রাইব্যুনাল তাকে গ্রেপ্তার বা তার ফাঁসি কার্যকর করতে পারবে না, এমনকি তাকে জামিনও চাইতে হবে না। আবুল কালাম আজাদের মামলার আদেশে ট্রাইব্যুনাল বলেছিলেন, সাজা স্থগিত থাকার কারণে আসামিকে কারাগারে পাঠানো যাবে না। তিনি সম্পূর্ণ মুক্ত অবস্থায় মামলার সমস্ত দলিলের সার্টিফাইড কপি সংগ্রহ করে আপিল বিভাগের কাছে আপিল দায়েরের প্রস্তুতি নিতে পারবেন। আইনজীবীরা বলছেন, আবুল কালাম আজাদের কেসটি আইনের চোখে বৈষম্যহীন আচরণ বা ইকুয়াল ট্রিটমেন্ট আন্ডার দ্য ল হিসেবে শেখ হাসিনার ক্ষেত্রে ব্যবহৃত হতে পারে। সে কারণে স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের কর্মকর্তারা আইসিটির চিফ প্রসিকিউটর ও পররাষ্ট্র প্রতিমন্ত্রী শেখ হাসিনাকে গ্রেপ্তারের যে কথা বলছেন সেটি এখনো পর্যন্ত রাজনৈতিক বক্তব্য হিসেবেই দেখছেন। আবার আইসিটির পক্ষ থেকে বলা হচ্ছে, আপিলের জন্য নির্ধারিত 30 দিনের সময়সীমা পার হয়ে যাওয়ায় শেখ হাসিনার পক্ষে আপিলের কোনো সুযোগ নেই। এক্ষেত্রে ট্রাইব্যুনালের কর্মকর্তারা বিশেষ আইনের ক্ষেত্রে 1908 সালের তামাদি আইনের 5 নম্বর ধারা বা বিলম্ব মার্জনার সাধারণ আইনি সুযোগ সম্পূর্ণ অনুপস্থিত বলে মত দিয়ে থাকেন। আইনজীবীরা মনে করেন এটিও পুরোপুরি ঠিক নয়। সংবিধানের 104 অনুচ্ছেদ অনুযায়ী সুপ্রিম কোর্টের আপিল বিভাগের যে কোনো মামলার সম্পূর্ণ ন্যায় বিচার বা কমপ্লিট জাস্টিস নিশ্চিত হওয়ার জন্য যে কোনো আদেশ বা নির্দেশনা দেওয়ার অসাধারণ ক্ষমতা রয়েছে। আপিল বিভাগ যদি মনে করে যে ন্যায় বিচারের স্বার্থে বিলম্ব মওকুফ করা প্রয়োজন, তবে তারা যে কোনো সময়সীমা অতিক্রম করা আপিল গ্রহণ করতে পারে। আবার যুদ্ধাপরাধের দায়ে ফাঁসির দণ্ডপ্রাপ্ত 21শে আগস্টের গ্রেনেড হামলার মতো বড় মামলায় মৃত্যুদণ্ড ও যাবজ্জীবনের আদেশ রাতারাতি 24-এর 5ই আগস্টের পর পাল্টে যেতে দেখা গেছে। 3টি ক্ষেত্রে রিভিউ আপিলে আগের রায় বাতিল হয়ে গেছে। এরকম 3 জন গত নির্বাচনে সংসদ সদস্য নির্বাচিত হয়েছেন। এই কারণে স্বরাষ্ট্র ও আইন মন্ত্রণালয়ের কর্মকর্তারা বলছেন, বিষয়টি সম্পূর্ণ রাজনৈতিক। তবে এই বিষয়ে আগের প্রেসিডেন্স বা দৃষ্টান্ত থাকায় সরকারের জন্য কাজটা অনেক সহজ হয়ে গেছে। এখন এই পর্যন্ত। সবাই ভালো থাকুন, সুস্থ থাকুন, নিরাপদে থাকুন। দেখা হবে আগামী পর্বে। আসসালামু আলাইকুম রহমতুল্লাহি ওয়া বারাকাতুহু। সম্মানিত দর্শক, বাংলাদেশের ক্ষমতার পট পরিবর্তনে মার্কিন যুক্তরাষ্ট্রের যে ডিপ স্টেট পলিসি, এটি এখন রীতিমতো ওপেন সিক্রেট। কারা কারা ডিপ স্টেটের এজেন্ট, কারা কারা ডিপ স্টেটের মাস্টার মাইন্ড, কারা কারা ডিপ স্টেটের সুবিধাভোগী এবং শত্রু, এটিও এই সমাজে রীতিমতো ওপেন সিক্রেট। বাংলাদেশের রাজনীতিতে এখন যারা আছেন তাদের মধ্যে কাকে কাকে বা কোন দলকে আমেরিকা বেশি পছন্দ করে
এবং কেন কি কারণে আমেরিকা কাউকে অপছন্দ করে এটাও এখন মোটামুটি বোঝা হয়ে গেছে। আমেরিকাকে তৈল মর্দন করা, তাদেরকে রাজি খুশি করে মানে কোন একটি প্রাপ্তি হাসিল করা, এটি কতটা কঠিন, কতটা নির্মম, এবং তাদেরকে একটু সোজা রাখা, এটা এই মুহূর্তে ধরেন ইউরোপীয় ইউনিয়ন তাদের বিশ্বস্ত বন্ধু এজ এ হোল, তারপরে ব্রিটেন, ফ্রান্স, এ সকল রাষ্ট্রের দিকে তাকালেই বোঝা যায় যে অশান্ত আমেরিকা, অশান্ত ট্রাম্প, অস্থির মার্কিন রাজনীতি, মানে এদের সঙ্গে আসলে তাল মেলানো সম্ভব নয়। এই ভিডিওটা যখন আমি করছি ঠিক সেই সময়টাতে যেটা প্রধান খবর সেটা হলো প্রবলভাবে আবার আমেরিকা আক্রমণ করেছে ইরানে। ইরান আবার আমেরিকার বিভিন্ন 80টি স্থাপনা আক্রমণ করেছে, মধ্যপ্রাচ্যে তাদের যে স্থাপনাগুলো রয়েছে সেখানে আক্রমণ করেছে। যুদ্ধ পরিপূর্ণ ধাপে আবার শুরু হচ্ছে। এই ভিডিও যখন করছি তখন ডোনাল্ড ট্রাম্পের ঘোষণা আজ রাতে, আমি ভিডিওটা করছি 8 তারিখ সন্ধ্যাবেলায়, তো আজ রাতে ভয়াবহ আক্রমণ চালানো হবে ইরানের উপর। ইরানও তাদের সর্বশক্তি দিয়ে যুদ্ধ করার জন্য মানসিকভাবে প্রস্তুতি নিয়ে আছে। আর ইতিমধ্যে তাদের মধ্যে যে সমঝোতা স্মারক স্বাক্ষরিত হয়েছিল সুইজারল্যান্ডে পাকিস্তানের মধ্যস্থতায়, সেটি আমেরিকা বলছে ওটা মানি না, সমঝোতা স্মারক বাদ। একটা সিদ্ধান্ত নিতে, কথা পাল্টাতে বা যে কোনো জিনিস করতে আমেরিকার আসলে 1 মিনিট সময় লাগে না। তো সেই আমেরিকার খপ্পরের মধ্যে আমরা আছি। সেই আমেরিকার যখন বাংলাদেশে এরকম অবস্থা, তখন একটার পর একটা ঘটনা ঘটে যাচ্ছে, যেগুলো কারণে হোক অকারণে হোক আমেরিকা আমাদের সম্পর্কে আরো নেতিবাচক ধারণা পোষণ করছে। যেমন ধরেন জাতীয় সংসদে আমেরিকার যে জাতীয় দিবস, তাদের ন্যাশনাল ডে, স্বাধীনতা দিবস, সেটা পালিত হলো 4 জুলাই। আমেরিকা আশা করেছিল যে এটা পুরো জাতি মেনে নেবে, সবাই এটাতে ধন্যবাদ জানাবে, কিন্তু পুরো জাতি ক্ষেপে উঠেছে। সরকারের জন্য খুবই বিব্রতকর একটা পরিস্থিতি তৈরি হয়েছে। এবং এখন মার্কিন যুক্তরাষ্ট্রের যে রাষ্ট্রদূত রয়েছে ব্রেন্ট ক্রিস্টেনসেন, তিনি এতটা অজনপ্রিয় হয়ে পড়েছেন যে তার সঙ্গে কারো ছবি দেখলে, কারো সঙ্গে খাতির হলে, বা তিনি কারো বাসায় গেলে, বা মানে কোনো মন্ত্রী এমপি তার সঙ্গে গেলে আলটিমেটলি সেই লোকটি ট্রলের শিকার হচ্ছে। একটা সময় আমেরিকার সঙ্গে একটু সম্পর্ক থাকলে, খাতির থাকলে, প্রশাসন থেকে শুরু করে সব জায়গাতেই মানুষজন একটু পাত্তা দিত। এখন ধরে 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 আমেরিকার সঙ্গে যাদের সম্পর্ক রয়েছে তাদেরকে জাতীয় বেঈমান, জাতীয় দালাল, মির্জাফর, মুনাফেক, বেঈমান, বাস্টার্ড, এ সকল গালাগালি মানুষ করছে। এবং আর কদিন পর আপনি দেখতে পারবেন যে আমেরিকার যে সমস্ত চিহ্নিত লোকজন আছে তারা কোনো অবস্থাতেই বডিগার্ড ছাড়া এই শহরে একাকে হাঁটতে পারবেন না। জনগণ তাদেরকে লাঞ্ছিত, অপমানিত করবে। এবং এই জিনিসগুলো যখনই হচ্ছে তখন আমেরিকা আরো বেপরোয়া হয়ে যাবে এবং তারা সব দোষ ক্ষমতার যারা লোকজন আছে তাদের উপর চাপাবে যে তোমাদের কারণে আজ আমাদের এই অবস্থা, তোমরা ঠিক মতো আসলে আমাদেরকে হ্যান্ডেল করতে পারোনি। তো দেখুন যে এই যে একটা অবস্থা, সেই অবস্থার মধ্যে সরকার বিভিন্ন সময় যে সিদ্ধান্তগুলো নিয়েছে, সেই সিদ্ধান্তগুলো গত 4 মাসে মূলত তাদের পক্ষে যায়নি, আমেরিকারও পক্ষে যায়নি, কিন্তু আমেরিকা যার পরনাই তাদের প্রতি বিরক্ত হয়ে পড়েছে। এই যখন অবস্থা, আমরা বাইরে থেকে বুঝতে পারছি, সরকারের ভিতরে যারা লোকজন আছেন তারা হয়তো আন্দাজি করতে পারছেন না। তখন হঠাৎ করে দেখা গেল যে আমাদের রাজনীতির যে ভাগ্যাকাশ,
এখানে ডক্টর মোহাম্মদ ইউনূসের আবার অভ্যুদয় হলো। তিনি বেশ কিছুদিন নীরবে ছিলেন, নির্ভীত ছিলেন, 2বার দেশের বাইরে গেছেন, অনেকটা ম্রিয়মাণ হয়ে গেছেন। আমরা ধরে নিয়ে এসেছিলাম তিনি আর হয়তো বাংলাদেশে আসবেন না। তার বিরুদ্ধে বেশ কয়েকবার মামলা করার জন্য বিভিন্ন পক্ষ থানায় ঘোরাফেরা করেছে, এখনো করছে। কোর্টে মামলা দায়ের করা হয়েছে, খারিজ করা হয়েছে, কিন্তু তারপরেও আরো মামলা করার জন্য মানুষজন ঘুরছে। তার প্রধান প্রতিষ্ঠান গ্রামীণ ফোন, সেই গ্রামীণ ফোনের সাবেক কর্মকর্তা কর্মচারী যারা আছেন, প্রেজেন্ট যারা আছেন, তারা প্রায় 30,000 কোটি টাকার দাবিতে সেখানে আন্দোলন করছেন। তো এই যে সমস্যাগুলো, সেই সমস্যাগুলো আসলে এই পর্যায়ে শেখ হাসিনার জামানাতে ডক্টর মোহাম্মদ ইউনূসের ছিল না, কিন্তু এখন সেই সমস্যাগুলো তার বেশি হয়ে গেছে। এবং তার বিরুদ্ধে যে সকল অভিযোগ, মানে শেখ হাসিনা যে অভিযোগ করেছিলেন এটা ম্যানেজেবল ছিল। সেটা হলো তার গ্রামীণ কমিউনিকেশনে কিছু কর্মকর্তা কর্মচারী মামলা করেছিল যে তাদেরকে 5% সার্ভিস বেনিফিট দেওয়া হয়নি। এটা তিনি 240 কোটি টাকা বা এরকম কিছু একটা টাকা দিয়ে নেগোসিয়েশন করার চেষ্টা করেছিলেন। হয়তো এটা আরো একটু বেশি দিলে আরো হয়ে যেত সামহাও, বা শেখ হাসিনা তার বিরুদ্ধে যে মামলাগুলো দিয়েছিলেন এতে তার কিছুই হতো না। কিন্তু এখন তার মাথার উপর যে সকল খড়গ, যে সকল অভিযোগ, যে সকল মামলা মানে ঘূর্ণিপাক খাচ্ছে, তো সেখানে আসলে তার শীত হয়ে পড়ে যাওয়ার কথা, কিন্তু সেটা হলো না। তিনি যেটা হলেন, সাম্প্রতিক সময় দেখা গেল তার একটা জন্মদিন ছিল বোধহয়, 88 বছর এরকম বার্ষিকী জন্মদিবস, সেই উপলক্ষে একটা অনুষ্ঠান হলো। সেই অনুষ্ঠানে তিনি নাচলেন, সবার সঙ্গে নাচলেন, এবং সেই অনুষ্ঠানে তার যারা সহযোগী ছিলেন, এনসিপি যারা নেতৃবৃন্দ, তাদেরকে তিনি নাটকীয়ভাবে দাওয়াত করলেন, পরিচয় করে দিলেন ভিন্ন ভিন্নভাবে। আসিফ মোহাম্মদ সজীব ভুঁইয়াকে ভিন্নভাবে উপস্থাপন করলেন, নাহিদ ইসলামকে আলাদাভাবে এনলাইটেন করলেন, হাইলাইট করলেন। এই সব মিলিয়ে তার যে এই নাচানাচি, এটি জনাব তারেক রহমান সাহেবের জন্য অশনীয় সংকেত। লিখে রাখেন। প্রথমত আমরা সবাই জানি যে ডক্টর মোহাম্মদ ইউনূসের সঙ্গে লন্ডনে একটা ভালো বৈঠক হয়েছিল। তারপর আমরা অনুমান করেছিলাম যে সেই বৈঠকে একটা সমঝোতা হয়েছিল। সেই সমঝোতা কি কি হতে পারে? সেই সমঝোতা হতে পারে এনসিপিকে রাজনীতিতে পুনর্বাসন করা, ডক্টর মোহাম্মদ ইউনূসকে প্রেসিডেন্ট বানানো, জুলাই সনদ বাস্তবায়ন করা, ইত্যাদি ইত্যাদি আরো অনেক কিছু। তো সেগুলো হলে হয়তো এনসিপি ডক্টর ইউনূস আমেরিকা তাদের সঙ্গে যে একটা ভারসাম্যপূর্ণ সম্পর্ক সেটি সরকারে থাকতো, কিন্তু তারেক রহমান সাহেব এবং বিএনপির কোনো ক্ষমতা থাকতো না। এবং এখন এই জিনিসগুলোতে মান্য করা হয়, মানে বাংলাদেশে সবাই আবার ডক্টর মোহাম্মদ ইউনূসমুখী হবে। আমাদের দেশে ক্ষমতা যার হাতে তার পিছনে মানুষজন ঘুরে, তখন বিএনপি ছেড়ে মানুষজন জামাতের পিছিয়ে ঘুরবে, এনসিপির পিছিয়ে ঘুরবে, ডক্টর মোহাম্মদ ইউনূসের পিছিয়ে ঘুরবে, এবং তারেক রহমান সাহেবের বাসায় কেউ যাবে না। সব ডক্টর মোহাম্মদ ইউনূস যদি প্রেসিডেন্ট হন, সবাই তখন প্রেসিডেন্ট ভবনে মানে বঙ্গভবনে গিয়ে ভিড় করবেন। এটা হলো স্বাভাবিক। এটা তো বিএনপি বুঝে। একটা সাধারণ তেলাপোকা যদি বুঝে, বিএনপি কেন বুঝবে না? ফলে কি হলো, এই মূল যে বেসিক এবং ফান্ডামেন্টাল যে জায়গাগুলো, সেই জায়গাগুলোতে বিএনপির সঙ্গে, আমেরিকার সঙ্গে, তারপর জামাতের সঙ্গে, এনসিপির সঙ্গে এবং ডক্টর মোহাম্মদ ইউনূসের সঙ্গে একটা ফাটল তৈরি হয়েছে, দূরত্ব তৈরি হয়েছে। যেহেতু বিএনপি ক্ষমতায় আছে এবং তার একটা বিরাট সংগঠন রয়েছে, সেই সংগঠনের কারণে এই বিষয়গুলো টের পাওয়া যাচ্ছে না, কিন্তু চক্রান্ত চলছে সর্বোচ্চ লেভেলের। আর তারই ধারাবাহিকতায় যেটা বললাম যে অনেকগুলো সমস্যা থাকা সত্ত্বেও ডক্টর মোহাম্মদ ইউনূস কুড জাম্প, কুড ড্যান্স at the age of 88 years. 88 বছর বয়সে তিনি লম্ফ দিতে পারেন, জম্প দিতে পারেন, এবং তিনি হাসতে পারেন এবং নাচতে পারেন। এই যে তিনি নাচলেন, তার আগে তার যে সোশ্যাল বিজনেস,
এই সোশ্যাল বিজনেসের একটা সম্মেলন করেছেন, এবং সেখান থেকে উনি এই ধরনের সম্মেলন যখনই করেন, মিডিয়া আছে, প্রথম আলো আছে, বিদেশের সাদা চামড়ার কিছু লোকজন আছে, তাদেরকে নিয়ে, তাদের লোকাল কিছু লোকজন আছে, এইভাবে 100, 150, 200 লোক মানে নিয়ে সে প্রতি বছর একটা সোশ্যাল বিজনেস সামিট করে। এই বছর সেটা করেছে, করার পরেই আবার তার জন্মদিবস পালিত হলো, মানে সব প্ল্যান করে আবার সেই জন্মদিবসে এনসিপি কে ডাকা হলো। এবং এই যখন ঘটনা ঘটছে তখন যেটা হলো, আমেরিকা দেখে বসছে। আপনি দেখেন যে আমাদের রাজনৈতিক যারা নেতৃবৃন্দ রয়েছে, জামাতের লোক গেল, তারপর অন্যান্য যে সকল ইসলামপন্থী লোকজন আছেন, এনসিপির লোকজন আছেন, স্পিকার আছে, তারা সবাই মিলে ইরান গেলেন। অথচ ইরান যখন চেয়েছিল যে তাদের নেতা আয়াতুল্লাহ আলী খামেনি মারা গেলেন, শোক বইতে একটা স্বাক্ষর করবে, এই স্বাক্ষর করার লোক বাংলাদেশে তারা খুঁজে পাচ্ছিল না, এবং এই অভিমানে ইরান বাংলাদেশের একটা জাহাজকে আটকে রেখেছিল পুরোটা সময়। তো সেই ইরান মানে সরকারের যারা লোকজন তারা মনে করেছে ইরান একেবারে পার্মানেন্টলি জিতে গেছে, কাজেই তারা ইরানের সাথে খাতির করার জন্য দৌড় দিল সবাই। ফিরে আসতেই ইরান আক্রমণ করে বসছে আমেরিকা। ভাগ্য ভালো যে বাংলাদেশে যারা লোকজন আছে তারা চলে আসছে, যদি তারা ওখানে আরো কয়েকদিন থাকতেন, সে ইরানি বাগান, ইরানি খুশবু, গোলাপের স্বাদ নিতেন। এখন যেভাবে আক্রমণ করছে, তাদের ওখানে আটকে থাকতে হতো, এবং এক একজনের দেখতেন যে ওরে বাবা গো, ওরে মা গো, কান্নাকাটি কাকে বলে, যাদের কান্না দেখলে আপনাদের চোখের পানি রাখতে পারতেন না। তো এই যে তারা গেল, এটা আমেরিকা ভালোভাবে নেয়নি, কোনোভাবে ভালোভাবে নেয়নি। ফলে কি হচ্ছে, আমেরিকা আবার চিন্তা করছে যে ডক্টর মোহাম্মদ ইউনূস এটা ভালো ছিল, এবং যেভাবে সে তাদের জন্য ঝুঁকি নিয়ে একটা চুক্তি করে ফেলেছে, যেভাবে বিএনপির মতো একটা দলের হাতে ক্ষমতা দিয়ে, এই যে এখন বিএনপির কোনো কারণে যদি ক্ষমতাচ্যুত হয়, সারা বাংলাদেশে যেভাবে চাঁদাবাজি বেড়ে গেছে, যেভাবে অর্থনৈতিক দুরবস্থা দেখা দিয়েছে, বিএনপির ইমেজ যেভাবে ক্ষুণ্ণ হয়েছে, সেক্ষেত্রে বিএনপির কোন দুঃসময় একটা শব্দ করার মতো বাংলাদেশে কোনো লোক নেই। এই জাস্ট 4 মাসে যে ঘটনা ঘটছে, মানে আগের 2 বছরে তো 1.5 বছরে তো ঘটছে, কিন্তু 4 মাসে আগের নিউজ জামানাতে বলা হতো যে যেহেতু বিএনপির ক্ষমতায় নেই, তারা তার দলীয় নেতা কর্মীদেরকে নিয়ন্ত্রণ করতে পারছে না, তাদের হাতে রাষ্ট্র ক্ষমতা নাই, সেনাবাহিনী সহযোগিতা করছে না, ইনু সাহেব সহযোগিতা করছে না, জামাত এখানে কৌশল করছে যেন বিএনপি পৌঁছে যায়। কিন্তু এখন কি বলবো, বিএনপি গত 4 মাসে এখন যে সকল অপরাধ হচ্ছে, সে সকল অপরাধের কোনো বাপ মা নাই। ইনু জামাতে এই সকল অপরাধ ঘটেনি, মব কাকে বলে। ফলে কি হলো, এই কাজগুলোর সঙ্গে যে পশ্চিমাদের একটা চক্রান্ত নেই, গ্রিন সিগন্যাল নেই, এটা কিন্তু বলা যাচ্ছে না। এই অবস্থাতে যেটা হলো, এখন মানে বলতে গেলে এই যে আমরা যে অন্ডকোষ ফাটানোর কাহিনী দেখছি, একজন ভিক্ষুকের টাকা ছিনতাই করতে গিয়ে যখন সেই ভিক্ষুকে মেরে ফেলছে ছিনতাইকারীরা, এই অপরাধগুলো ঘটার সাথে সাথে সেগুলো নিয়ে আবার যেভাবে প্রচার হচ্ছে, তাতে করে বিএনপির জন্য একটা অস্বস্তিকর পরিবেশ তৈরি হয়েছে। আর বিএনপি যারা বিরোধী শক্তি রয়েছে এবং পুরো আমেরিকান গ্রুপ যারা রয়েছে, তাদের মধ্যে এক ধরনের আনন্দ, উল্লাস, উচ্ছ্বাস লক্ষ্য করা যাচ্ছে। এবং ঘুরে ফিরে সেই আগের জামাত, এনসিপি, ইউনূস, এই যে একটা সিন্ডিকেট বা একটা চক্র, এই চক্রটির প্রতি যে আমেরিকা তাদের যে নতুন নেক দৃষ্টি দিচ্ছে না, তার কোনো নিশ্চয়তা নেই। অনেকে তো বলতে পারেন, তাহলে ইনূস সাহেব এই ক্ষমতাটা ছাড়লেন কেন, আমেরিকা যদি এতই সাপোর্ট দেয়? এর কারণ হলো যে ওই সময়টিতে অনেকগুলো বিষয় ইনূস সাহেবের জন্য অস্বস্তিকর হয়ে পড়েছিল, আমেরিকার জন্য অস্বস্তিকর হয়ে পড়েছিল। কিন্তু এখন তো আওয়ামী লীগ নেই, আওয়ামী লীগ আসার কোনো সম্ভাবনা নেই। তো সেক্ষেত্রে বিএনপির যে একটা ইমেজ ছিল, তাকে নিয়ে মানুষের যে
স্বপ্ন ছিল তারেক রহমান সাহেবকে নিয়ে, বিএনপি নামক দলটিকে নিয়ে, এটি গত 4 মাসে যে অবস্থায় আছে, এটিকে আরো 2-3 মাস যদি তারা চলতে দেয়, জুন, জুলাই, আগস্ট, সেপ্টেম্বর পর্যন্ত চলতে দেয়, আর সেপ্টেম্বর মাসের পরিবেশ পরিস্থিতি অনুযায়ী যদি আমেরিকা একটা চোখ টিপ মারে, জাস্ট একটা চোখ টিপ, আর কিচ্ছু করার দরকার নেই, সে একটা চোখ টিপে আখি আছে গুলি মারো, সেই আখি দিয়ে গুলি মারার মতো অবস্থা তৈরি হয়ে যাবে বাংলাদেশের রাজনীতিতে, অর্থনীতিতে, সমাজ ব্যবস্থায় এবং আরো অনেক কিছুতে। সেই বিষয়গুলো সরকার কি টের পাচ্ছেন? সেই বিষয়গুলো সামাল দেওয়ার জন্য সরকারের কোনো পরিকল্পনা আছেন? নাকি ডক্টর মোহাম্মদ ইউনূস যে জন্মদিনে নাচলেন, এই গত কয়েক বছরের মধ্যে আমরা তো ডক্টর মোহাম্মদ ইউনূসের এরকম নাচ দেখিনি। তিনি যে নাচলেন, এই বয়সে তো তিনি এমনি নাচেননি, নাচতে তার ইচ্ছে হয়েছে, নাচতে তার ভালো লেগেছে, নাচার মতো কারণ তৈরি হয়েছে, তার মনের মধ্যে এক ধরনের খুশবু ছড়িয়ে পড়েছে, হাওয়া হাওয়া ও হাওয়া খুশবু লুটা দে, এরকম একটা পরিবেশ তৈরি হয়েছে। নাচে 88 বছর বয়সে কেউ নাচে না। এই নাচের সঙ্গে রাজনীতির কতটা সম্পর্ক, এটি আগস্টের শেষের দিকে এবং সেপ্টেম্বর মাসের প্রথম দিকেই আপনি আমি সবাই দেখতে পাবো। মহান আল্লাহ আমাদের সবাইকে হিদায়াত দান করেন এবং হেফাজত করেন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি।